হ্যালো গাইস, চলে এসেছি আর খেলার খবর চ্যানেলে বিগ আপডেট নিয়ে। তো চলো বন্ধুরা, খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি। ফুল ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করবে না। স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে। এবং এই খেলার খবর চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই খেলার খবর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ঘন্টাটাকে রং করে বাজিয়ে দাও। বেশি লাইক এবং কমেন্ট করে দাও, যাতে মোটিভেট হতে আমাদের এই খেলার খবর চ্যানেলে আমি ফার্স্ট আপডেট দিতে পারি। তো চলো বন্ধুরা, ফার্স্ট যে আপডেটটা নিয়ে কথা বলবো, খুব গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের শেয়ার করতে চলেছি এই ভিডিওর মধ্যে। তো ফার্স্ট আপডেটটাই হচ্ছে এমবিএসজি শিবিরের কোচ জোসে মলিনাকে নিয়ে। তো এমবিএসজি শিবিরের কোচ জোসে মলিনা প্লেয়ারদের মাথায় কিন্তু একটা দুর্দান্ত ট্যাকটিক্স বুঝিয়ে দিচ্ছে, মানে তাদেরকে একটা এক্সট্রা চাপ দিতে চাইছে। সে কিন্তু বোঝাতে চাইছে আহাল মানে মোহনবাগানের যে প্রতিপক্ষ 16ই সেপ্টেম্বর ফার্স্ট এফসি কাপে মানে ACL2 এর আহাল, এই আহাল কিন্তু কঠিন দল। বেসিক্যালি তাদেরকে কিন্তু কোনো রকমই সহজ হিসেবে দেখছে না। অবশ্য কম মার্কেট ভ্যালুর দল, দেখা যাচ্ছে 3 কোটি টাকা মার্কেট ভ্যালুর এই আহাল। কিন্তু এই আহালই কিন্তু মোহনবাগানকে প্রচুর পরিমাণে বেগ দিতে পারে। এই আহালে কিন্তু কিছু নামকরা প্লেয়ার খেলে, দুর্দান্ত পারফরমেন্স করে, এবং এদের সঙ্গে লড়াইটা কিন্তু আমাদের প্রচুর পরিমাণে কঠিন হবে। একদমই সহজ হবে না লড়াই। দুর্দান্তভাবে কিন্তু আমাদেরকে কামব্যাক করতে হবে প্রতিটা মুহূর্তে, এবং ওদের প্লেয়ারকে সবসময় আমাদের আটকাতে হবে এবং প্রতিটা প্লেয়ারকে চোখে রাখতে হবে। তো সেক্ষেত্রে কিন্তু এমনটাই কিন্তু জোসে মলিনা মন্তব্য করে দিয়েছে। সে কিন্তু কোনো রকমই ছোট করে দেখছে না আহালকে। সে বলেই দিয়েছে আহাল কিন্তু কঠিন দল, একে হারানো কিন্তু খুব সহজ হবে না। এদের পেছনে সবসময় আমাদের লেগে থাকতে হবে, এদের দুর্বল জায়গাটা বুঝতে হবে, এদের ট্যাকটিক্সটা বুঝতে হবে, এবং আমরা অবশ্যই তৈরি এই দলটার সঙ্গে লড়াই দেওয়ার জন্যে। কিন্তু আমাদের সবসময় মাথায় রাখতে হবে আহাল কিন্তু একটা কঠিন দল। যাই হোক, এরামই কিন্তু বার্তা বা মন্তব্য কিন্তু জোসে মলিনা করেছে বা দিয়েছে। বেসিক্যালি এবার যে খবরটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এমবিএসজি শিবিরের প্লেয়ার রবসন রবিনোকে নিয়ে। বলা যাচ্ছে যে রবসন রবিনো কিন্তু এই মরশুমে এমবিএসজি শিবিরের হয়ে কিন্তু আগুন জ্বালাতে চলেছে। তো বেসিক্যালি তোমরা নিশ্চয়ই জানো, এর আগে আমরা দেখেছি নর্থ ইস্ট ইউনাইটেডের প্লেয়ার আলাদিন আইজারাকে প্রচুর পরিমাণে গোল করতে। ঠিক তারই মতো প্রোফাইল কিন্তু এই রবসন রবিনোর। কালকে আমরা কিন্তু প্রোফাইল চেক করে বুঝতে পেরেছি রবসন রবিনো। তো বেসিক্যালি কিন্তু রবসন রবিনো প্রচুর পরিমাণে গোল করতে ভালোবাসে। যেমন আলাদিন আইজারে ভারতের এসে নর্থ ইস্টে হয়ে এত সুন্দর পারফরমেন্স দিচ্ছে, সেই সেম পারফরমেন্স কিন্তু আমরা রবসন রবিনোর পা থেকে দেখতে পাবো, এবং রবসন রবিনোর পা থেকে আগুনের মতো বল মারতে দেখতে পাবো এবং গোল করতে দেখতে পাবো। সেই কারণে কিন্তু আমি বলেছি আগুন জ্বালাতে চলেছে রবসন রবিনো এই মরশুমে। তো দেখা যাক রবসন রবিনো তার যে ফর্ম, সে যে গোল করতে ভালোবাসে, দলকে জেতাতে ভালোবাসে, গোল করাতে ভালোবাসে, তার কিন্তু সেই আগুন জ্বালানো পারফরমেন্স কিন্তু আমরা দেখতে পাবো। এবং 9 তারিখ যে গোয়ার সঙ্গে খেলা আছে সেইখানেই কিন্তু আমরা অবশ্যই তার কিছুটা হলেও রূপ আমরা বুঝতে পারবো, যেহেতু তিনি এমবিএসজি শিবিরের জার্সি গায়ে সেদিনকে প্র্যাকটিস ম্যাচ খেলতে নামছেন। তো দেখা যাক কতটা আগুন ঝরায় রবসন রবিনো এমবিএসজি শিবিরের হয়ে। তো বেসিক্যালি এবার নেক্সট যে আপডেটটা নিয়ে কথা হলো সেটা হচ্ছে ইস্টবেঙ্গল এফসি শিবিরকে নিয়ে। তোমরা নিশ্চয়ই জানো ইস্টবেঙ্গল এফসি শিবির একটা দুর্দান্ত বিদেশি টার্গেট করছে, মানে একটা নাইজেরিয়া বিদেশি কিন্তু টার্গেট দুর্দান্ত করছে। তো খবর সূত্রে জানা যাচ্ছে বিদেশিটার নাম এখনও জানা যায়নি, ফেস রিভিল হয়নি। তারা কিন্তু একটা ভালো বিদেশি টার্গেট করছে দলে নেওয়ার জন্যে। কারণ তোমরা নিশ্চয়ই জানো দিমিত্রিয়াস দিয়ামান্তাকাসের মতো প্লেয়ারকে কিন্তু তারা ছেড়ে দিয়েছে, এবং তার সঙ্গে হিজাজি মায়েরকেও কিন্তু কিছুদিন আগে থ্যাংক ইউ জানিয়েছে। বেসিক্যালি হিজাজি মায়েরকে খুব একটা ম্যাটার করে না। বেসিক্যালি দিয়ামান্তাকাসের জায়গায় কিন্তু একটা দুর্দান্ত অ্যাটাকিং মানে স্ট্রাইকার চাই, দুর্দান্ত। একা কিন্তু হামিদ একা পুরোপুরি কন্টিনিউ করতে পারবে না, কারণ হামিদের প্রায় আমরা দেখছি চোট লাগছে। একা কোনোদিন কোনো 90 মিনিট কোনো প্লেয়ার কানেক্ট করতে পারে না, তাহলে প্রতিটা ম্যাচ কিন্তু সে খেলতে পারবে না। তো সেক্ষেত্রেই কিন্তু একটা দুর্দান্ত বিদেশি স্ট্রাইকার কিন্তু টার্গেট করেছে ইস্টবেঙ্গল এফসি শিবির। তো দেখা যাক কোন বিদেশি প্লেয়ার আসে। বেসিক্যালি নাইজেরিয়ার দিক থেকে কিন্তু একটা বিদেশি প্লেয়ার আসার আশঙ্কা আছে। তো দেখা যাক কী হয়। তো নেক্সট এবং লাস্ট আপডেট যেটা নিয়ে কথা বলবো, তো তোমরা নিশ্চয়ই জানো কালকে কিন্তু আন্ডার-23 দলে ইন্ডিয়া আন্ডার-23 দলের জন্য কাতার আন্ডার-23 দলের কিন্তু ম্যাচ ছিল। সেই ম্যাচে কিন্তু কাতার 2-1 গোলে জিতেছে। বেসিক্যালি আমি কিন্তু লিখেছি ভারতের ওপর অবিচার হলো। তো অবশ্যই কালকে ভারতের ওপর প্রচুর পরিমাণে অবিচার, রেফারির অবিচার এবং এএফসির অবিচার। এরা দুজন মিলে কিন্তু ভারতের ওপর অবিচার করে ভারতকে হারালো। তো বেসিক্যালি কালকে 1 গোলে কিন্তু এগিয়ে গেছিলো প্রথমে কাতার, তারপরে কিন্তু ভারত সমতায় ফেরে, এবং তারপর থেকে পুরোপুরি ম্যাচটা কিন্তু ডমিনেট করে ভারত। মানে কাতারকে একরকম পুরো কালকে ল্যাজে খেলিয়েছে। তারপরেও কিন্তু
লাস্ট মিনিটে কিন্তু একটা বাজে প্ল্যানটি দেয় রেফারি কাতারের হয়ে, যেটা কোনো রকমই কোনো দিক থেকেই প্ল্যানটি ছিল না, এবং তাকে আবার লাল কার্ডও দেখানো হয়। এবং সেক্ষেত্রেই কিন্তু এই কাতার ম্যাচটা জিততে পারে। যদি ওই লাল কার্ডটা না দেখাতো 63 মিনিটের মাথায়, প্ল্যানটিটা না দিত, তাহলে অবশ্যই কালকে ভারত আরামসে ম্যাচ জিততো, এবং তাদেরকে ল্যাজে খেলাচ্ছিল কেমন সেটা আমরা দেখেছি। সেটাই কিন্তু হয়তো রেফারির মাথা গরম হয়ে গেছে, ভারতের মতো টিম এসে আমাদের কাতারকে হারিয়ে দেবে, এরকম একটা চিন্তাভাবনা মাথায় এসেছে। মানে বেসিক্যালি টাকা দিয়েই কিনে রেখেছে বললেই চলে রেফারিকে, এমনই কালকে রেফারি ম্যাচটা খেলিয়েছে। ওই কারণে আমাদের ভারতীয় ফুটবল কিছুটা হলেও রেফারি এবং তার সঙ্গে টাকারও ব্যাপার আছে, সেই জন্যই আমাদের ভারতীয় ফুটবল এতটা নিচু লেভেলে আছে। এত ভালো খেলেও কালকে আমরা হারতে হলো। তো যাই হোক, এই আপডেট ছিল। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকা। চলো বন্ধুরা, বাই, আবার নেক্সট ভিডিও দেখা হচ্ছে।